Now check. Go and check. Wait. Done. সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকক্ষণ অপেক্ষা করছো এই লাইভ ক্লাসটির জন্য। টেকনিক্যাল কিছুটা অসুবিধা হওয়াতে আমাদের এই ক্লাসটি শুরু হতে অনেকটি বিলম্ব হয়েছে। তোমরা জানো যে ইন্টারনেটের গতি একটি বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের জন্য। তো শুরু করছি আমাদের আজকের টপিক। আমরা আজকে কথা বলবো হচ্ছে তরঙ্গের একেবারে শেষাংশগুলো নিয়ে, একেবারে শেষের দিকের যে বিষয়গুলো আছে তা নিয়ে কথা বলবো। তো দেখি আমাদের আজকের যে আলোচনার কি কি বিষয়বস্তু আমরা প্রস্তুত করেছিলাম। তো বিষয়বস্তুর আগে আমি একটি বিখ্যাত উক্তি দিতে চাই আলবার্ট আইনস্টাইনের। এটি আমি প্রায় সব সময় বলি ক্লাসে, যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। তো কল্পনা শক্তিটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার জ্ঞানের চেয়েও। অর্থাৎ তোমাকে কল্পনা করতে হবে। তো সেই কল্পনা শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। এই ভার্চুয়াল মাধ্যমে আমরা ক্লাসগুলো নিচ্ছি। তো আমি কল্পনা করে নিচ্ছি তোমরা আমার সামনে আছো এবং তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। আমাদের আজকে এই ক্লাসটিকে আমরা টোটাল 3টি গ্রুপে ভাগ করেছি, এ গ্রুপ, বি গ্রুপ এবং সি গ্রুপ। এ গ্রুপে আমরা কথা বলবো হচ্ছে মুক্ত কম্পন, পরবশ কম্পন এবং অনুনাদ নিয়ে। বি গ্রুপে আমরা কথা বলবো হচ্ছে তরঙ্গের তীব্রতা, প্রমাণ তীব্রতা, তীব্রতা লেভেল নিয়ে। এবং সি গ্রুপে আমাদের থাকবে হচ্ছে টানা তারের আর কম্পনের সূত্রগুলো, শুধুমাত্র সূত্রগুলো নিয়ে কথা বলবো। সূত্রের প্রতিপাদনটি নিয়ে আজকে আমাদের আলোচনা হবে না। তারপর আমরা কথা বলবো হচ্ছে মূল সুর, উপসুর, সমমেল বা হারমোনিক, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে তোমরা পড়াশোনার যে মোড, সেই মোডেই আছো। তো শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমে আসি মুক্ত কম্পন বিষয়টি আসলে কি। আমি এখানে কয়েকটি ইংরেজি সংজ্ঞা এখানে সংযুক্ত করেছি, পাশাপাশি বইয়ের সংজ্ঞাটিও আমাদের পরবর্তী স্লাইডে সংযোজন করেছি। আগে মুক্ত কম্পন মানে সেটি বোঝার চেষ্টা করি, যাকে ইংলিশে বলা হচ্ছে ফ্রি ভাইব্রেশন। Vibration that occur in the absence of friction and external forces after initial release of a body. তুমি যদি সিম্পল হারমোনিক সিম্পল পেন্ডুলামের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি খেয়াল করে দেখো সিম্পল পেন্ডুলামটি কীরকম হয়। এরকম একটি জায়গা থেকে তুমি যদি এই পেন্ডুলামটিকে এখান থেকে তুমি রিলিজ করে দাও, তাহলে এই অবজেক্টটি কি করবে, এই বস্তুটি এখান থেকে দুলতে দুলতে এই প্রান্তে আসবে, আবার দুলতে দুলতে এই প্রান্তে চলে যাবে। একবার টেনে তুমি ছেড়ে দিলেই সে তার স্বাভাবিক যে কম্পন, সেই কম্পনটি বজায় রাখতে সক্ষম হয়। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে এইখানে আমরা রিলিজ করব, একবার জাস্ট আমরা তাকে রিলিজ করে দিলাম, তারপর আর বাইরে থেকে কোনো সেখানে এক্সটার্নাল ফোর্স আমাদেরকে দিতে হচ্ছে না, বা অ্যাবসেন্স অফ ফ্রিকশন অ্যান্ড এক্সটার্নাল ফোর্সেস। তখন তার মধ্যে যে কম্পনটির সৃষ্টি হবে সেটিকেই বলবো আমরা মুক্ত কম্পন, অথবা এটাকে আমরা ন্যাচারাল যে ফ্রিকোয়েন্সি মানে ন্যাচারাল ভাইব্রেশন সেটিও বলতে পারি। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে পরবশ কম্পন জিনিসটা আসলে কি। এটাকে বলা হচ্ছে, আগেরটা ছিল ফ্রি ভাইব্রেশন, ইংলিশ শব্দটা খেয়াল করো, তারপর একটা বলা হচ্ছে ফোর্সড ভাইব্রেশন। অর্থাৎ আগেরটাকে তুমি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স তোমাকে দিতে হয়নি, একবার জাস্ট রিলিজ করে দিছো, ন্যাচারাল ফেনোমেননের কারণে সে তার কি কন্টিনিউয়াস যেই কম্পনটা ছিল সেই কম্পনটা সে বজায় রেখেছে। কিন্তু এইখানে পরবশ কম্পনের যে অংশ, সেখানে বলা হচ্ছে ফোর্সড ভাইব্রেশন, অর্থাৎ সেখানে তোমার বল প্রয়োগের বিষয়টি আছে, অর্থাৎ এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক বল এখানে প্রয়োগ করতে হবে। কীরকম? when repeated force continuously acts on a system, the vibration are said to be forced vibration. অর্থাৎ বারবার তোমাকে কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে। তো আবার একটু সংজ্ঞাটা দেখি, when repeated force, পুনরাবৃত্তি হয় এরকম, continuously acts on a system, the vibration are said to be forced vibration. অর্থাৎ এখানে বারবার পুনরাবৃত্তি করতে হচ্ছে এই বলের, এই বলটিকে তোমার কি করতে হবে, পুনরাবৃত্তির প্রয়োজন হচ্ছে। তো এই কারণে
আমরা এই জায়গাতে আমরা দেখছি যে আগেরটার মধ্যে জাস্ট রিলিজ করলেই হয়ে যেত মুক্ত কম্পনে, কিন্তু পরবশ কম্পনে সেই জায়গাটিতে দেখা যাচ্ছে কি বারবার আমাদের একটি বল প্রয়োগ করতে হচ্ছে। এখানে উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে পেন্ডুলাম ইন এ ক্লক। তোমরা দেখেছো যে আগের দিনে আমাদের এরকম পেন্ডুলাম সংযুক্ত ঘড়িগুলো দেখা যেত। সেই পেন্ডুলামটি কি করতো, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এরকম চলমান থাকতো। তো নিশ্চয়ই তোমাদের অনেক সময় আশ্চর্য লেগেছে যে এটি অনবরত দীর্ঘদিন কিভাবে এই কম্পন সম্পন্ন করছে। আসলে এখানে বারবার একটু একটু করে কি দেওয়া হতো, যে ফোর্স দেওয়ার ব্যবস্থা থাকতো। তার মানে বুঝতে পারছি যে মুক্ত কম্পনে বাইরে থেকে কোনো বল প্রয়োগের প্রয়োজন হচ্ছে না, কিন্তু পরবশ কম্পনে বাইরে থেকে বল প্রয়োগের প্রয়োজন হচ্ছে। এরপরে হচ্ছে কি অনুনাদ। অনুনাদে কি বলা আছে, যে হোয়েন এ ভাইব্রেটিং সিস্টেম, অর্থাৎ এরকম কম্পনশীল যে ব্যবস্থাটি, ড্রাইভেন বাই আ ফোর্স at a frequency of a system, a relatively large amplitude resultant. তো এখানে দেখো বলছে when a vibrating system is driven by a force, অর্থাৎ বলের মাধ্যমে যদি এটি সম্পন্ন হয় একটা ফ্রিকোয়েন্সিতে অফ এ সিস্টেম, দ্য রিলেটিভলি লার্জ অ্যামপ্লিটিউড রেজাল্টস। তার মানে এই পরবশ কম্পনের মতোই করে কথা বলছে কি অনুনাদ। আসলে এই অনুনাদ হচ্ছে একটি বিশেষ ধরনের কম্পন, অর্থাৎ সেখানেও তোমার একটি বস্তুর স্বাভাবিক কম্পন থাকবে, তার সাথে তুমি বাইরে থেকেও আবার কি করবে, বল প্রয়োগ করবে, ভাইব্রেশন তুমি তার উপর নতুন করে একটি কম্পন চাপিয়ে দিবে। এই দুটির ফলে আসলে অনুনাদের সৃষ্টি হবে। তো সে কারণে একটি কথা লাস্টে লিখে দেওয়া হয়েছে যে অনুনাদ একটি বিশেষ ধরনের পরবশ কম্পন। তার মানে এটি যদি ফোর্সড হয়, ফোর্সড ভাইব্রেশন হয়, তাহলে পরবশ কম্পনও এক ধরনের কি ফোর্সড ভাইব্রেশন। প্রিয় শিক্ষার্থী, বইয়ের যে সংজ্ঞাটি সেই সংজ্ঞায় একটু ফেরত যাই। এখন আমরা বইয়ের ভাষাটা বোঝার চেষ্টা করি। পূর্ববর্তী স্লাইড থেকে আমরা দুটি জিনিস বুঝতে পেরেছি। একটি হচ্ছে বাইরে থেকে বল বারবার প্রয়োগ করার প্রয়োজন নেই, আরেকটি হচ্ছে বাইরে থেকে বল বারবার প্রয়োগ করার প্রয়োজন আছে। তো এই দুটি হচ্ছে মূল কথা, তার সাথে আরও কিছু শর্ত যুক্ত হয়েছে। তারপরে আমাদের বইয়ের যে সংজ্ঞাটি সেই সংজ্ঞাটি আমি এই স্লাইডে দিয়েছি। আসো সেই বইয়ের সংজ্ঞাটি বোঝার চেষ্টা করি। যে মুক্ত কম্পন বা যেটাকে আমরা ফোর্সড ভাইব্রেশন বলে চিহ্নিত করেছিলাম, তার আরেকটি নাম হচ্ছে স্বাভাবিক কম্পন। তোমার প্রশ্নে যদি স্বাভাবিক কম্পনের সংজ্ঞা চায়, তুমি নিশ্চয়ই এখন বুঝতে পারবে যে স্বাভাবিক কম্পন আর মুক্ত কম্পন আসলে একই জিনিস। তারপরে হচ্ছে যে কোনো আকার, গঠন, আকৃতি বস্তুকে আন্দোলিত করলে তা একটি নিজস্ব কম্পন রক্ষা করে স্পন্দিত হয়। এই স্পন্দনকে স্বাভাবিক বা মুক্ত কম্পন বলে। কি বলছে, যে কোনো আকার, গঠন বা আকৃতির বস্তুকে, প্রত্যেকটা বস্তুই কম্পনশীল মানে হতে হবে, এটা আগে জেনে রাখতে হবে। তারপর তার আকার ভিন্ন ভিন্ন হতে পারে, তার গঠন ভিন্ন ভিন্ন উপাদানের হতে পারে। তাকে যদি আমরা আন্দোলিত করি তাহলে তার একটা নিজস্ব কম্পন বজায় রেখে সে কি করতে পারবে, তার কম্পনটি চালিয়ে যেতে পারবে। এই ধরনের কম্পনকে বলা হচ্ছে স্বাভাবিক কম্পন, অর্থাৎ বস্তুর সহজাত যে কম্পন থাকে সেটি হচ্ছে স্বাভাবিক কম্পন। পরবশ কম্পন কোনটি, এটি আমরা একটু আগে দেখেছি যে ইংরেজি শব্দের সাহায্যে, সেখানে ফোর্সড ভাইব্রেশন বলে একটি পয়েন্ট ছিল, সেটাকে আমরা বলছিলাম ফোর্সড। এক মিনিট, আমি একটু দেখে নিই যে তোমরা এই লাইভ ক্লাসটি দেখতে পাচ্ছ কিনা। অফ হয়ে গেছে? আচ্ছা, আমরা কথা বলছি পরবশ কম্পন নিয়ে, যার ইংরেজি হচ্ছে কি ফোর্সড ভাইব্রেশন। তো আসো সংজ্ঞাটায় আসো, সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি। সংজ্ঞায় কি বলা হচ্ছে, সংজ্ঞায় বলছে কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পনের কম্পাঙ্কের চেয়ে ভিন্ন হলে
বস্তুটি প্রথমে অনিয়মিতভাবে কম্পিত হয়, পরে আরোপিত কম্পাঙ্কে কম্পিত হতে থাকে। এ ধরনের কম্পনকে বলা হচ্ছে পরবশ কম্পন। দেখো, কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক, কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পনের কম্পাঙ্কের চেয়ে ভিন্নতর হলে প্রথমে বস্তুটি অনিয়মিতভাবে কম্পিত হয়, পরে আরোপিত কম্পাঙ্কে কম্পিত হতে থাকে। এ ধরনের কম্পনকে বলা হচ্ছে পরবশ কম্পন। তো পরবশ কম্পনে তোমার বইতে একটা উদাহরণ দেয়া আছে, আমি উদাহরণটি একটু বলতে চাই। বলছে একটি সুরশলাকা নাও, নিয়ে তারপর কি করো, একে রাবার প্যাডে আঘাত করো। তো আঘাত করলে স্পন্দনশীল সুরশলাকে বায়ুর মাধ্যমে ধরো, কিরকম শব্দ শুনতে পাচ্ছ। এবার সুরশলাকাকে রাবার প্যাডে আঘাত করে এই স্পন্দনশীল সুরশলাকাকে টেবিলের উপর চেপে ধরো। অর্থাৎ তোমার কাছে একটি মনে করো সুরশলাকা আছে, সেই সুরশলাকাকে তুমি রাবার প্যাড দিয়ে তুমি আঘাত করলে, আঘাত করার পর তার কি হবে, কম্পন সৃষ্টি হবে, সে কাঁপতে থাকবে। এবং এই যে সুরশলাকাটিকে, সেটিকে যদি তুমি কি করো, সেটিকে যদি আমরা একটা কাজ করি, আমার এখানে বলে দিয়েছে রাবার প্যাড দ্বারা আঘাত করো এবং স্পন্দনশীল সুরশলাকাটিকে একটি টেবিলের উপর চেপে ধরো। তো ধরো যে আমার এখানে একটি টেবিল আছে, সেই টেবিলের উপরে তাকে আমি রেখেছি। তো এই অবস্থায় এই হচ্ছে আমার টেবিলের উপর সে আছে। তো এখন কি হবে, যখন আমি টেবিলের উপর চেপে ধরি নাই, তখন আসলে সে বায়ুর মাধ্যমে তার একটা স্বাভাবিক কম্পন সৃষ্টি করেছে। পরবর্তীতে আমি যখন টেবিলের উপর বস্তুটিকে রেখেছি, অর্থাৎ আমার সুরশলাকাটিকে, কম্পনশীল সুরশলাকাটিকে রেখেছি, তখন এই টেবিলের সাথে যেই সংশ্লিষ্ট বায়ু ছিল, সেই বায়ুর অণুগুলোর মধ্যে একটি কম্পন সৃষ্টি হয়েছে। এবং এই টেবিলের সামনে বা এই যে বায়ুগুলোর কম্পনের ফলে তখন তোমার যে লাউডনেস, সেটা তোমার আসলে কি হয়ে যাবে, বৃদ্ধি পাবে। এই সংজ্ঞাটাকে বলা হচ্ছে পরবশ কম্পনের একটি, মানে এই উদাহরণটিকে বলা হচ্ছে পরবশ কম্পনের একটি উদাহরণ। তারপরে অনুনাদ নিয়ে একটু কথা বলি। যে অনুনাদটাকে আমরা আগের স্লাইডে বলেছিলাম, অনুনাদ হচ্ছে এক ধরনের বিশেষ মানে পরবশ কম্পন। বারবার আমাকে মোবাইলে চেক করতে হচ্ছে তোমাদের এটি যাচ্ছে কিনা। আচ্ছা, এইখানে একজনে প্রশ্ন করেছিল যে তারপরে অনুনাদ নিয়ে পর্যাবৃত্ত না স্যার, যে অনুনাদটাকে আমরা আগের স্লাইডে বলেছিলাম, অনুনাদ হচ্ছে এক ধরনের বিশেষ, এটা পর্যাবৃত্ত বলতে পারো, কোনো অসুবিধা নেই। আরোপিত কম্পন বলতে হচ্ছে, আরোপিত মানে হচ্ছে চাপিয়ে দেওয়া, তুমি কোথাও কিছু একটা চাপিয়ে দিয়েছো, এরকম কিছু একটা সেন্স মিন করছে, ঠিক আছে। তারপর অনুনাদের জায়গায় কি বলছে, কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক এবং তার উপর আরোপিত পর্যাবৃত্ত কম্পাঙ্ক যদি সমান হয়, তার মানে একটা বস্তুর যে ন্যাচারাল যে ভাইব্রেশন, তার সাথে যদি তুমি যেটাকে চাপিয়ে দিলে, অন্য একটা বস্তুর মাধ্যমে তুমি তার উপর আরোপ করলে, সেই আরোপিত পর্যাবৃত্ত যদি দুইটার কম্পাঙ্ক কি হয়ে যায়, সমান হয়ে যায়, তখন সেটি সর্বোচ্চ বিস্তার সহ কম্পিত হতে থাকবে। এই ধরনের কম্পনকে বলা হবে তোমার অনুনাদ। তো উদাহরণ হিসেবে প্রায় বলা হয় যে একটি যদি ঝুলন্ত ব্রিজ, সেখানে যদি একটি সেনাদল প্যারেড করে যেতে থাকে, তো ঝুলন্ত ব্রিজের একটি ধরো যে নিজস্ব কম্পন থাকে, সেখানে যদি সেনাবাহিনী প্যারেড করে যেতে থাকে লেফট রাইট, তো তাদেরও একটি আলাদা মানে একটা কম্পন তারা আরোপ যদি করে, এবং সেই দুই কম্পন, একটি হচ্ছে ঝুলন্ত ব্রিজের নিজস্ব কম্পন এবং সেনাবাহিনী বা সৈন্যদলের প্যারেডের কারণে যে আরোপিত হলো যে পর্যায়বৃত্ত কম্পন, এই দুটির কারণে সেখানে সর্বোচ্চ বিস্তার সহ সেই ব্রিজটি বা ঝুলন্ত ব্রিজটি কাঁপতে থাকবে। এর ফলে যে কোনো সময় এই ব্রিজটি কি হতে পারে, ভেঙে যেতে পারে। তো এই কারণে তোমার বইয়ে একটি উদাহরণ দেওয়া আছে, সুন্দর উদাহরণ, এবং সেখানে বলা হয়েছে যে এরকম ঝুলন্ত ব্রিজ বা এরকম ঝুঁকিপূর্ণ ব্রিজের ক্ষেত্রে যেন প্যারেড করে সৈন্যদল না যায়, এবং কি কারণে না যায় সেটি হচ্ছে এই অনুনাদ সৃষ্টি হয়। তো এখানে যে দুটি কম্পনের কথা বলা হচ্ছে, একটি হচ্ছে ন্যাচারাল এবং আরেকটি হচ্ছে তোমার কি ফোর্সড, অর্থাৎ একটি হচ্ছে তার নিজস্ব কম্পন, একটি হচ্ছে আরোপিত পর্যায়বৃত্ত কম্পন। এটা পর্যায়বৃত্ত লেখা আছে, পর্যাবৃত্ত, ঠিক আছে, কোনো অসুবিধা নেই বিষয়টি। তো
দুটি যদি মিলে সর্বোচ্চ বিস্তার হয় তখন তার কম্পনের তীব্রতাটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এবং এর ফলে বৃষ্টি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, ভেঙে যেতে পারে। তারপরে তার মানে আমরা এতক্ষণ কিন্তু কথা বলেছি কি কি নিয়ে, কথা বলেছি হচ্ছে মুক্ত কম্পন নিয়ে। মুক্ত কম্পনের বিষয়টা কি? মুক্ত কম্পন হচ্ছে একটা বস্তুর নিজস্ব কম্পনশীল বস্তুর একটা নিজস্ব কম্পন থাকে, সেই কম্পনটাকে বলা হচ্ছে মুক্ত কম্পন, বাইরে থেকে কোনো বল প্রয়োগের প্রয়োজন হয় না। আর পরবশ কম্পনটা কি? পরবশ কম্পন হচ্ছে যে এইখানে দুটি বলের প্রয়োজন হয়, একটা হচ্ছে কি মুক্ত কম্পন, আর একটা হচ্ছে কি বাইরে থেকে তুমি আরোপ করবে একটি আরোপিত, তুমি যদি বাইরে থেকে কি করো, আরোপ করো, সেই আরোপ করার কারণে, অর্থাৎ দুই ধরনের কম্পন মিলে হচ্ছে কি পরবশ কম্পন। এই পরবশ কম্পনের মধ্যে অনুনাদ হচ্ছে একটি বিশেষ ধরনের পরবশ কম্পন। সেটি কিরকম? যদি আমরা দেখি মুক্ত কম্পন এবং যে আরোপিত যে কম্পন, এই দুই কম্পনের মান যদি প্রায় মানে কম্পাঙ্কটা যদি সমান হয়ে যায়, তখন সেটা সর্বোচ্চ কম্পনে কি হতে থাকবে, সর্বোচ্চ বিস্তার লাভ করে। এটি হচ্ছে আমাদের অনুনাদ। তারপরে আসি তরঙ্গের তীব্রতা নিয়ে। তরঙ্গের তীব্রতার সংজ্ঞাটার দিকে আবার একটু ফোকাস করি, যে তীব্রতা হচ্ছে তরঙ্গ সঞ্চালনের পথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তি। তাহলে দেখো এখানে লম্বভাবে একটি কথা আছে এবং একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তির কথা আছে। তোমরা নিশ্চয়ই জানো যে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তিকে কি বলা হয়? প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তিকে বলা হয় ক্ষমতা, এবং বলা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে এই ক্ষমতা। তার মানে ক্ষেত্রফলের আগে যদি একক শব্দটি যুক্ত থাকে, তো সাধারণত আমরা কি করি, ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই। ঠিক আছে, তাহলে এই যেই উত্তরটি পাবো সেই উত্তরটি হচ্ছে আমার তরঙ্গের তীব্রতা, এবং তরঙ্গের তীব্রতা ইংরেজি হচ্ছে ইন্টেন্সিটি, তাকে প্রকাশ করা হচ্ছে আই দিয়ে। তো তুমি যদি মনে করো যে আমি পি দিয়ে লিখবো না, আমি ই এবং টি এর সাহায্যে লিখবো, তাহলে তুমি তুমি তো জানো যে পি ইকুয়াল টু কি, পি ইকুয়াল টু হচ্ছে মানে পি হচ্ছে ক্ষমতা, ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে কি এনার্জি ডিভাইডেড বাই কি টাইম। তাহলে তুমি এই মানটি যদি এখানে বসিয়ে দাও, তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি পাবে হচ্ছে ই ডিভাইডেড বাই এ ইন্টু টি। তাহলে আমরা দেখলাম যে আই সমান সমান আসলে আমরা এই দুইটি সূত্র লিখতে পারি, একটি হচ্ছে ক্ষমতা ব্যবহার করে এবং আরেকটি হচ্ছে কি ব্যবহার করে, শক্তি ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থী, আমি একটি ছবি দেখানোর চেষ্টা করি যে তরঙ্গের তীব্রতা সংশ্লিষ্ট। মনে করো যে এই যে ছবিটি দেয়া আছে, বড় ছবিটি একটা বৃত্তের মতো আমরা দেখতে পাচ্ছি, এটি আসলে একটি গোলক। তো সেই গোলকের মাঝখানে হচ্ছে একটি সোর্স, অর্থাৎ সেখানে ধরো যে শব্দটা সৃষ্টি হচ্ছে, তারপর চারপাশে এরকম গোলীয় আকারে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তো এই যে গোলক আকারে চারপাশে সরে যাচ্ছে, কোনো একটি জায়গায় আমরা এই 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 জায়গাটি একটু দেখি, এটি একটু রেড মার্ক দিয়ে দিলাম, যে এরকম একটি ছোট্ট অংশ আমরা চিন্তা করলাম। তাহলে এর মধ্য দিয়ে আসলে শব্দটা কি হবে, সামনের দিকে লম্বভাবে সঞ্চারিত হবে। আর গোলকের এবং ব্যাসার্ধের এই ব্যাসার্ধটাই আসলে কি লম্ব আকারে থাকে পরিধির সাথে, সেটা আমরা জানি। তাহলে এখানে দেখো যে ডব্লিউ যে পয়েন্ট, সেই পয়েন্টে শব্দটি সৃষ্টি হচ্ছে এবং সেই শব্দটি এরকম গোলীয় আকারে চারপাশে চলে যাচ্ছে, এবং সেই গোলকের কোনো একটি জায়গা আমরা চিহ্নিত করলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শব্দটি সেখান থেকে কিভাবে পারপেন্ডিকুলারলি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এইখানে তাহলে যে আমাদের প্রশ্ন ছিল, মানে আমাদের সংজ্ঞায় কিন্তু বলা ছিল যে লম্বভাবে, আমি নিশ্চয়ই যে লম্বভাবে বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে এই যে তীব্রতা, সেই তীব্রতার মধ্যে আমরা একটি দেখছি যে প্রমাণ তীব্রতা বলে একটি বিষয় আছে। তো প্রমাণ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আসলে কোন তীব্রতাটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরতে পারি। তো তীব্রতা তো আসলে কোনো একটা তরঙ্গের বা কম্পনশীল একটা বস্তুর তীব্রতা হবে, তাই তো? শব্দ যদি হয় তাহলে শব্দ তো একটা কম্পাঙ্ক থাকবে,
তো কত মানের কম্পাঙ্ক হতে হবে? এই প্রমাণ তীব্রতা হওয়ার জন্য দুটি শর্ত, একটি হচ্ছে কম্পাঙ্কের শর্ত, আরেকটি হচ্ছে তীব্রতার শর্ত। কম্পাঙ্কটিকে অবশ্যই হতে হবে কত? 1000 হার্জের হতে হবে, এই যে 1000 হার্জের হতে হবে। আর তীব্রতাটি হতে হবে কত? 10⁻⁻12। এই মানের যদি হয়, অর্থাৎ এই দুইটি শর্ত যদি ফুলফিল করে, তখন সেই ধরনের তীব্রতাকে বলতে পারবো আমরা প্রমাণ তীব্রতা। তীব্রতার একক কি দাঁড়াচ্ছে? দেখো, ওয়াট পার মিটার স্কোয়ার। কিভাবে? কারণ তুমি তীব্রতা আই ইকুয়াল টু লিখেছিলে হচ্ছে কি, মনে আছে নিশ্চয়ই, যে পি ডিভাইডেড বাই কি ছিল? পি ডিভাইডেড বাই এ। তো পি মানে হচ্ছে ক্ষমতা, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর নিচে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এই দুইটিকে আমরা একসাথে লিখতে পারি ওয়াট পার মিটার স্কোয়ার। তারপরে দেখো, এই প্রমাণ তীব্রতার সাথে আরেকটি, এই যে এখানে আমরা ক্ষেত্রফল নিয়ে এই ক্ষমতা নিয়ে কথা বলেছি পি, এই ক্ষমতাকেও কিন্তু আমরা কি করতে পারি, যে প্রমাণ ক্ষমতার একটা সংজ্ঞায় ফেলে দিতে পারি। কিরকম? যে প্রমাণ ক্ষমতা কখন হবে? সেখানেও দুটি শর্ত, এক হচ্ছে কম্পাঙ্ক হতে হবে 1000 হার্জ, এবং তার ক্ষমতা যেটি আছে সেটি হতে হবে 10⁻12 ওয়াট। এখানে কিন্তু ওয়াট মিটার পার স্কোয়ার নয়, এখানে কিন্তু ওয়াট, কারণ ক্ষমতার কথা বলা হচ্ছে, আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে দেখো যে তীব্রতাটা কি ছিল? তীব্রতা হচ্ছে তরঙ্গ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার সামনে একক ক্ষেত্রফল সৃষ্টি করতে হবে, এবং একক ক্ষেত্রফল হবে তরঙ্গ যেদিকে যাচ্ছে তার সাথে লম্বালম্বি ভাবে হতে হবে, এবং ওই যে কল্পিত তলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি, অর্থাৎ শব্দ শক্তি বা তরঙ্গ শক্তি যেটা প্রবাহিত হচ্ছে, তার যেই মান বা মাত্রা, সেটিকে বলা হচ্ছে তরঙ্গের তীব্রতা। এবং এই তীব্রতাগুলোর মধ্যে থেকেও একটি তীব্রতাকে বলছি আমরা প্রমাণ তীব্রতা, এবং সেই তীব্রতা হওয়ার জন্য দুটি শর্ত। এক হচ্ছে যেই কম্পাঙ্কটি বা যেই তরঙ্গটি যাচ্ছে সেই তরঙ্গের কম্পাঙ্ক হতে হবে 1000 হার্জ, এবং সেখানে তোমার যে তীব্রতাটি সৃষ্টি হচ্ছে সেই তীব্রতাটি হতে হবে 10⁻⁻12। তো আশা করি যে এই অংশটি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসছে শব্দ উচ্চতা, এটাকে ইংলিশে বলা হয় লাউডনেস, মানে কত জোরে শব্দটি হচ্ছে সেটি হচ্ছে লাউডনেস। তো এটি আসলে একটি আপেক্ষিক বিষয়, আমার কাছে যেটি সবচেয়ে জোরে মনে হচ্ছে তোমার কাছে সেটি এত জোরে নাও মনে হতে পারে। তাহলে শব্দ উচ্চতা বলতে শব্দ কত জোরে হচ্ছে তা বোঝাচ্ছে। তীব্রতা শ্রোতার কানে যে অনুভূতি সৃষ্টি করে তাই হচ্ছে শব্দ উচ্চতা, এবং সেটি হচ্ছে ব্যক্তি নির্ভর। কেন ব্যক্তি নির্ভর বলা হলো? যে আমি হয়তো ধরো যে কোলাহল মুক্ত কোনো একটি জায়গায় থাকি, বা সেখানে থেকে আমি অভ্যস্ত, তো আমার কাছে যেই শব্দটি সহন মানে সহ্য করার মতো, বা যেই শব্দটি হচ্ছে স্বাভাবিক, তো আমি যদি শহরে যেখানে কোলাহল সবচেয়ে বেশি সেখানে যদি যাই, তখন গাড়ির শব্দ, তারপর কলকারখানার শব্দ, সেগুলো আমার কাছে কিন্তু মানে সহনীয় মাত্রাটা আমার কাছে সহনীয় মাত্রার চেয়ে কি হবে, বেশি হবে। তো এই কারণে বলা হচ্ছে শব্দ উচ্চতা আসলে ব্যক্তি নির্ভর। এই শব্দ উচ্চতার একটি এককও এখানে ব্যবহার করা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে কি ফন। এটি এমসিকিউতে থাকতে পারে। এখন আসি শব্দ উচ্চতা, ইংলিশটা বলেছি তোমাদেরকে লাউডনেস, তাই তাকে আমরা এল দিয়ে প্রকাশ করতে চাই। আর এই যে এখানেই হচ্ছে তীব্রতা, তীব্রতা হচ্ছে ইন্টেন্সিটি, তাকে আমরা আই দিয়ে প্রকাশ করতে চাই। তো এই ইন্টেন্সিটি এবং এই যে শব্দ উচ্চতা, দেখা যাচ্ছে কি যেখানে শব্দ উচ্চতা বেশি, অর্থাৎ যেখানে তুমি জোরে জোরে শব্দ শুনছো, তো তোমার কাছে সেখানে কিন্তু তীব্রতাটা বেশি মনে হবে, শব্দটা অনেক তীব্র মনে হবে। কিন্তু এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু সেই শব্দ মানে সম্পর্কটা সরাসরি সমানুপাতিক নয়। তাহলে কিরকম? যে তীব্রতার সমানুপাতিক নয়, কিন্তু তীব্রতার লগারিদমের সমানুপাতিক। এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কিরকম? যে বলছি যে শব্দ উচ্চতা লাউডনেস ইজ নট ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কি আই, এটা নয়, এটি লেখা যাবে না। তাহলে কি লেখা যাবে? লেখা যাবে এল হচ্ছে কার সমানুপাতিক? এল হচ্ছে ইজি
তীব্রতার লগারিদমের সমানুপাতিক। তাহলে লগ আই এইটি লেখা যাবে। লগ ব্যবহার করলে আমরা এই সমানুপাতিক চিহ্নটি দিতে পারবো। তো আমি যদি এখন কি করতে চাই, যে সমানুপাতিক চিহ্ন তুলে দিতে চাই, তাহলে এল ইকুয়াল টু কি করতে হবে, এল ইকুয়াল টু লিখতে হবে, একটি ধ্রুবক আনতে হবে। আমি সেই ধ্রুবকের মান দিলাম হচ্ছে এ, তারপর হচ্ছে লগ, আমি যে লগ লিখছি এই লগের ভিত্তি হচ্ছে কত, লগের ভিত্তি হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এই হচ্ছে শব্দোচ্চতা এবং তীব্রতার মধ্যকার সম্পর্ক। এখন আসি তীব্রতা লেভেল নিয়ে। তীব্রতা লেভেল হচ্ছে কোন শব্দের তীব্রতা ও প্রমাণ তীব্রতার আনুপাতিক লগারিদমকে বলা হচ্ছে তীব্রতার লেভেল। তো এইখানে এই তীব্রতা লেভেলে যাওয়ার আগে আরেকটি কথা একটু বলে নিই। এক হচ্ছে, যদি আমরা তীব্রতা দেখেছি, একটি প্রমাণ তীব্রতা বলে একটি বিষয় আছে। তো প্রমাণ তীব্রতার ক্ষেত্রে হচ্ছে আমরা এই সমীকরণটিকে কিভাবে লিখতে পারি সেটি একটু দেখি। প্রমাণ তীব্রতার জন্য তো সেখানে হচ্ছে এ লগ এই যে তীব্রতা, সেই তীব্রতাকে প্রকাশ করা হয় আই নট দিয়ে। এটাকে বলা হচ্ছে প্রমাণ তীব্রতা। তাহলে প্রমাণ তীব্রতার জন্য সমীকরণটিতে নিশ্চয়ই এল লেখা যাবে না। তো প্রমাণ তীব্রতার জন্য যেটি এল, আমরা এল পেয়েছি, সেই এলটিকে আমরা চিহ্নিত করলাম এল নট ডি। এখন এই দুটির মধ্যে কিন্তু আমি কি করতে পারবো, সম্পর্ক স্থাপন করতে পারবো। অর্থাৎ একটি হচ্ছে যে কোনো শব্দের তীব্রতার জন্য আমরা শব্দোচ্চতা এল পেয়েছি, আরেকটি হচ্ছে এই প্রমাণ তীব্রতার জন্য আমরা একটি শব্দোচ্চতা পাই, সেটিকে আমরা বলেছি কত, এল নট। এখন এই দুটির মধ্যে যদি আমরা একটি সম্পর্ক স্থাপন করি, অর্থাৎ বিয়োগফল যদি বের করি, এল মাইনাস এল নট, যেই উত্তরটি পাওয়া যাবে সেই উত্তরটিকে আসলে বলা হচ্ছে তীব্রতা লেভেল। একে প্রকাশ করা হচ্ছে বিটা এর মাধ্যমে। তো দেখি এই মানগুলো যদি আমি একটু বসাই, এখানে দেখো যে এল এর মধ্যে এ আছে, আবার এল নটের মধ্যে কি আছে, এ আছে। এ কে আমি কি করতে পারি, কমন নিয়ে নিতে পারি। কমন নেওয়ার পরে আমি দেখো কি পাচ্ছি, লগ আই, আর মাইনাস পাচ্ছি কত, লগ আই নট। তো লগ আই মাইনাস লগ আই নট ইকুয়াল টু কি দাঁড়াবে, এটার মানে হচ্ছে লগ আই ডিভাইডেড বাই আই নট। এই লাইনটি আমরা লিখতে পারছি। তাহলে দেখো আমি আবার বলছি, আমরা দেখাচ্ছিলাম যে শব্দোচ্চতা অর্থাৎ এই লাউডনেসের সাথে তীব্রতার সমানুপাতিক সম্পর্ক নয়, সম্পর্কটি কার সাথে, তীব্রতার লগারিদমের সাথে। এই লগ লিখেছি, লগের ভিত্তি হচ্ছে কত, 10। 10টা আর লিখি নাই আমরা, তো আমরা জানি যে লগ মানে হচ্ছে, লগ যদি লিখি তাহলে তার ভিত্তি হিসেবে 10 দেয়া আছে। তো এরপরে দেখো আমরা যে কোনো শব্দের তীব্রতার সাথে তার একটি শব্দোচ্চতা বা লাউডনেসের সম্পর্ক দেখিয়েছি, এল ইকুয়াল টু কি, এ লগ আই। এবং প্রমাণ তীব্রতার সাথে যদি আমরা মানে প্রমাণ শব্দোচ্চতার একটি সম্পর্ক দেখাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখেছি এল নট ইকুয়াল টু এ লগ আই নট। এখন এই দুইটির অন্তরফল, এই বিয়োগফল বের করতে চাই। এই বিয়োগফলটি আসলে হচ্ছে কি, তীব্রতার লেভেল। তাহলে দেখো বিটা দিয়ে প্রকাশ করা হয় তীব্রতা লেভেলকে। তো বিটা ইকুয়াল টু লিখেছি এল মাইনাস এল নট, ইকুয়াল টু আমরা কি পেয়েছি, দুই সমীকরণ থেকেই একে কমন নেওয়া যায় এবং লগ বিধি অনুযায়ী, তো লগ এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে লগ এ বাই বি। অতএব সেই জায়গায় আমরা লিখেছি লগ আই ডিভাইডেড বাই আই নট। তো এখন সংজ্ঞার মধ্যে ফেরত যাই। দেখো তীব্রতা লেভেলের যে উপরের দিকে সংজ্ঞাটি লেখা হয়েছে, সেখানে বলা হচ্ছে কোনো শব্দের তীব্রতা ও প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদম। তাহলে দেখো কোনো শব্দের তীব্রতা, আমরা নিচের এই যে সমীকরণটিতে একটু ফেরত আসি, এই সমীকরণটিতে, এই সমীকরণে দেখো কি কি আছে, যে কোনো শব্দের তীব্রতা অর্থাৎ আই কিন্তু আছে উপরে, তারপরে বলছে কি প্রমাণ তীব্রতা, প্রমাণ তীব্রতা কোথায় আছে, নিচে। তাদের কি বলেছে, অনুপাত। এই হচ্ছে আমার অনুপাত। অনুপাতের কি বলেছে, লগারিদম। এই যে লগারিদম ব্যবহার করেছি,
তাকেই বলা হচ্ছে কি তীব্রতার লেভেল, অর্থাৎ তাকে বলছি আমরা বি। তো আশা করছি যে এই তীব্রতা লেভেলের সাথে যে শব্দ উচ্চতার যে সম্পর্ক বা তীব্রতার যে সম্পর্ক সেই জায়গাটি তোমাদের পরিষ্কার হয়েছে। এখন আসি এই তীব্রতা লেভেলের একক নিয়ে। এই তীব্রতা লেভেলের একককে বলা হচ্ছে আসলে কি বেল। গ্রাহাম বেলের তোমরা নাম শুনেছ, সেই গ্রাহাম বেলের নাম থেকে আসছে কি বেল, যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন। দেখো আমরা ফাইনালি যে সমীকরণটি পেয়েছি সেটি হচ্ছে বিটা ইকুয়াল টু হচ্ছে এ লগ আই ডিভাইডেড বাই আই নট। এখন দেখো যে প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন, এই প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন, তাহলে প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ, তাহলে আই এর মানটি দাঁড়াচ্ছে প্রমাণ তীব্রতা থেকে, প্রমাণ তীব্রতা হচ্ছে আই নট, আই নটের কত গুণ 10 গুণ, অর্থাৎ ইনটু হচ্ছে 10, এই 10 গুণ সম্পূর্ণ কোন শব্দের তীব্রতা লেভেলকে বলা হচ্ছে 1 বেল। যদি এরকম হয় যে কোনো একটি শব্দের তীব্রতা আই, যদি কি হয়, যদি আমাদের দেখি যে প্রমাণ তীব্রতা যেটি আসছে তার থেকে যদি 10 গুণ হয়, তখন আমাদের সেই তীব্রতাটিকে মানে শব্দের তীব্রতার যে লেভেলটি আমরা পাবো, অর্থাৎ এই বি কে বলা হবে তখন কি 1 বেল। 1 বেল। এই সমীকরণে যেই দেখো এই সমীকরণে এই বি এর মান যদি 1 বেল হয় এবং আই এর জায়গায় যদি আমরা এই মানটিকে বসিয়ে দেই, বি এর মান যদি 1 বেল হয়, আই এর মান যদি আমরা আই নট ইন্টু 10 বসিয়ে দিই, তাহলে আই নট কাটা যাবে, লগ এর ভিত্তি হচ্ছে 10 আর লগ 10 ভিত্তিক 10 এর মান হচ্ছে কত 1। তো সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে দেখব এ এর মানটি আসলে কত দাঁড়াচ্ছে। এ যে আমাদের সমানুপাতিক ধ্রুবক ছিল, সেই ধ্রুবকের মান হয়ে গেছে কত 1। এর মান যদি 1 হয়ে যায়, বেলের সংজ্ঞা যেহেতু ব্যবহার করেছি আমরা, তাহলে বিটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারছি, বিটা ইকুয়াল টু লিখতে পারছি লগ আই ডিভাইডেড বাই আই নট। এই সূত্রটি আমাদের কাজে লাগবে। এখন এই যে সূত্রটি আমরা লিখেছি তার যেটি একক, সেই এককটি হচ্ছে বেল একক, এটি মাথায় রাখতে হবে। যদি এরকম সূত্র লিখি তাহলে তার এককটি হচ্ছে কত, তার এককটি হচ্ছে বেল। ওকে, বেল এককটি একটু বড় হওয়ায় আমরা সাধারণত সেখানে ডেসিবেল ব্যবহার করি। তাহলে এখন আমাদেরকে জানতে হবে ডেসিবেলটা আসলে কি। আচ্ছা, ধরো যে কোনো একটার ক্যালকুলেশন আমরা করেছি যে সেটি হচ্ছে কিরকম, ধরো কোনো একটি বস্তুর দৈর্ঘ্য আমরা পরিমাপ করে দেখলাম সেটি হচ্ছে 10 মিটার। তো এই 10 মিটারকে আমরা আসলে ডেসিমিটার আকারে লিখতে চাই। তাহলে দেখো 10, এটাকে আমরা ধরো যে লিটার দিলে ভালো হতো, ডেসিলিটার বা এরকম ব্যবহার করতে পারতাম। ধরো যে মানে সেন্টিমিটার মিলিমিটার হয় না, ব্যবহার করি, ডেসিমিটারটা ব্যবহার করি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি কি সরাসরি লিখলে কি এটা এরকম লিখতে পারবো? পারবো না, কারণ ডেসি মানে হচ্ছে কত, ডেসি মানে হচ্ছে 1/10। তাহলে এইটা ইকুয়াল টু এই লাইনটা লিখতে পারি না, কিন্তু এর সাথে যদি আমরা 1/10 কে গুণ করে দিই তখন কিন্তু আমরা মিটারের পরিবর্তে
এই ডেসিমিটার এটিকে ব্যবহার করতে পারছি। কারণ এই যে ডেসি মানে কিরকম দেওয়া আছে, এখানে একটা ভুল হচ্ছে, জেড, আবার একটু দেখাই, খেয়াল করো যে আমাদের আসছিল কি বেল একক, বেল একক, বেলকে আমরা ডেসিবেলে প্রকাশ করতে চাই, ডেসিবেলে প্রকাশ করতে চাই। আগেরটি একটু ভুল হয়েছে, আবার একটু দেখো যে ডেসিবেলে লিখতে চাই। হ্যাঁ, তাহলে ধরো যে ডেসি মানে বেল থেকে ডেসিবেলে যেতে চাই, তাহলে বেল থেকে ডেসিবেলে গেলে কি করতে হবে, 10 দিয়ে আসলে গুণ করতে হবে। কারণ কি, কারণ এই যে ডেসি, ডেসি মানে হচ্ছে কত, ডেসি মানে হচ্ছে 1/10। তখন দেখো এই যে এই 1/10 এইটা আর এটা কাটাকাটি গিয়ে আমার থাকতেছে কত, বেল। তো তখন দেখো আমাদের যে বি এর যে সংজ্ঞাটা মানে সূত্রটা আমরা লিখেছিলাম, বি ইকুয়াল টু যখন আমরা লিখেছিলাম হচ্ছে লগ আই ডিভাইডেড বাই আই নট, এটি হচ্ছে বেল এককে, কিন্তু তাকে যদি ডেসিবেল এককে লিখতে চাই তাহলে সামনে দেখো কি দিয়ে গুণ করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়। তখন এইটাকে আমরা এভাবে লিখতে পারি 10 log I divided by I naught, কম, আর এইখানে তখন লিখতে হবে ডেসিবেল। আশা করি যে তোমরা এই জায়গাটি বুঝতে পেরেছ। তাহলে বেল একক থেকে যদি ডেসিবেলে নিতে হয় এককটা, তাহলে কিন্তু সামনে 10 দিয়ে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন দেখো যে সংজ্ঞায় কি বলছিল, যে প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোনো শব্দের তীব্রতা লেভেলকে বলা হচ্ছে 1 বেল। বেলের একক বেশ বড় হওয়ায় ব্যবহারিক ক্ষেত্রে আমরা কি করি, 1 তীব্রতা লেভেল একক হিসেবে ধরা হয় এবং একে বলা হয় ডেসিবেল। তাহলে বেল থেকে যখন ডেসিবেল, আমরা যদি ডেসিবেল এককে রাখতে চাই তাহলে সামনে আমরা কি করে দিব, 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। এখন এই যে সমীকরণগুলোর সম্পর্ক দেখছি, সেই দুটি সম্পর্কই কিন্তু প্রমাণ তীব্রতার সাথে সম্পর্ক। এখন যদি এরকম প্রমাণ তীব্রতা না থেকে যদি আমাদের প্রশ্নে এরকম বলে দেয় যে কোনো একটি তরঙ্গ এরকম ছিল, তার প্রথম দিকে যে তীব্রতা, সেই শব্দের তীব্রতা ছিল I1, I1 থেকে তার তীব্রতা পরিণত হয়েছে কত, I2 তে। আবার একটু বোঝার চেষ্টা করো যে একটি শব্দ তার শুরুতে তার তীব্রতাটা ছিল কত, I1, মানে উৎসের তীব্রতা শুরুতে ছিল I1, সেই উৎসের তীব্রতা পরবর্তী সময়ে কত দাঁড় করিয়েছি আমরা, পরিবর্তন করে যদি I2 তে নিয়ে যাই, সেক্ষেত্রে তীব্রতা লেভেলের আসলে পরিবর্তন বের করতে হবে। তো সেই পরিবর্তনটা কি, তখন আমরা কিন্তু তীব্রতা লেভেল বের করি না, তখন আমরা বের করি হচ্ছে তীব্রতা লেভেলের পরিবর্তন। আর পরিবর্তন বোঝানোর জন্য সামনে একটা কি চিহ্ন ব্যবহার করি, এরকম একটা ডেল চিহ্ন ব্যবহার করি। তারপরে আমাদের কি করতে হবে, আমরা একক লিখতে চাই হচ্ছে ডেসিবেলে। তো ডেসি লিখতে চাইলে আমরা একটু আগে দেখেছি, ডেসি লিখতে চাইলে সামনে কি লিখতে হয়, 10 থাকে। তারপরে হচ্ছে লগ, তো লগের পরে কি হবে, আগে আমাদের খেয়াল করে দেখো নিচে ছিল I0, হ্যাঁ নিচে ছিল আমাদের I0, কিন্তু এখন তো I0 নেই, I1 থেকে I2 তে কনভার্ট হয়েছে। তাহলে নিচে লিখতে হবে যেটি আমাদের শুরুতে ছিল, আমাদের শুরুতে কত ছিল, শুরুতে ছিল I1, ঠিক আছে, আর উপরে হবে কত, I2। এটি আসলে আমরা যে তীব্রতা লেভেলের সূত্র আগে দেখেছি, সেই সূত্র দুটি বিয়োগ করলে লগের ব্যবহারের মাধ্যমে আমরা এই লাইনটি পেতে পারি। তাহলে শর্টকাট মনে রাখার জন্য, অঙ্ক করার জন্য খেয়াল রাখবো, যদি কোনো শব্দের উৎসের প্রাথমিক তীব্রতা থাকে I1, পরবর্তীতে সেই তীব্রতা যদি I2 হয়, সমীকরণ লেখার সময় নিচে থাকবে কোনটি, আদি অংশটি।
আদিতে যেটি ছিল সেটি হবে কোথায়? নিচে। তাহলে এই ছিল আমাদের তীব্রতা লেভেল এবং তীব্রতা লেভেলের পরিবর্তন বা পার্থক্য। তারপর হচ্ছে ব্যাল একক, ব্যাল একক থেকে ডেসিবেলে যাওয়ার জন্য কিভাবে হিসাবটা করতে হয় সেটাও আমরা দেখলাম। এইখানে আসি যে তীব্রতা সম্পর্কিত কয়েকটি কথা। আসলে তীব্রতা কার কার উপর নির্ভর করে? তীব্রতা বিস্তারের উপর নির্ভর করে। এই যে 2 নাম্বার যে ছবিটি দেখতে পাচ্ছ, এইখানে দেখো যে এইটির বিস্তার আসলে কিরকম? অনেক কম, বাট এই ক্ষেত্রে দেখো বিস্তার অনেক কি বেশি। তো বিস্তার যদি বৃদ্ধি পায় তাহলে আসলে তীব্রতাটাও কি হয়? বৃদ্ধি পায়। তাহলে দেখো বিস্তারের সাথে সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটি কিরকম? বর্গের সমানুপাতিক। এই দূরত্বের সাথে সম্পর্কটি কিরকম? ব্যস্তানুপাতিক। তুমি প্রথম চিত্র দেখো যে এক লোক যদি আর দূরত্বে থাকে, এখানে যে তীব্র শব্দ শুনতে পাবে 3r দূরত্বে গেলে কিন্তু তার চেয়ে অনেক কম তীব্র শব্দ শুনতে পাবে। তাহলে তাদের সম্পর্কটি দাঁড়াচ্ছে আসলে কিরকম? যে ব্যস্তানুপাতিক, এবং সেটি বর্গের ব্যস্তানুপাতিক। তো যেই মাধ্যমের মধ্য দিয়ে শব্দটি প্রবাহিত হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেই মাধ্যমের ঘনত্বের উপরও নির্ভর করে। ঘনত্বের কি? সমানুপাতিক। উৎসের আকারের উপর নির্ভর করে। উৎসের আকার যদি বড় হয় তাহলে বেশি শক্তি সঞ্চালিত করতে পারে। মাধ্যমের ব্যাগ, তো এখানে যদি যেই মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে সেই মাধ্যম হচ্ছে প্রবাহী, তো সেটা যদি প্রবাহমান থাকে তাহলে তার একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগের কি হবে? সমানুপাতিক। অর্থাৎ মাধ্যমের ব্যাগের দিকের সাথে সঞ্চালিত হলে মনে করো যে বাতাস প্রবাহিত হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে, এবং এই শব্দটিও প্রবাহিত হচ্ছে এই লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে। দুটি যেহেতু একই দিকে মিলে গেছে, তখন কিন্তু এই 3r দূরত্বে দাঁড়ানোর ব্যক্তিও কিন্তু বেশি শব্দ শুনতে পাবে। তার মানে এই মাধ্যমের ব্যাগের উপরও নির্ভর করছে। কিন্তু উল্টা যদি হয়, যে শব্দটা তৈরি হচ্ছে এখানে 3r দূরত্বে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, বাতাস প্রবাহিত হচ্ছে উল্টা দিকে, তাহলে এমন হতে পারে যে তার কাছে শব্দটা এসে হয়তো পৌঁছাচ্ছে না। ঠিক আছে, তারপরে সপ্তম পয়েন্টটা দেখি, অনুনাদি বস্তুর উপস্থিতি। অর্থাৎ অনুনাদি বস্তু যদি থাকে তাহলে তীব্রতাটা বেড়ে যায়। তুমি দেখবে যে গিটারের ক্ষেত্রে এখানে একটা এরকম বক্স থাকে এবং তার উপরে একটা গ্যাপ দেয়া থাকে। তো সেই গ্যাপের মধ্যে দেখো যে যখন তোমার তারগুলো টানা থাকে, তখন এইখানে যখন তুমি শব্দ সৃষ্টি করো, তখন ভিতরে বায়ুর মধ্যেও সেখানে কি হয়? যে শব্দটার একটা কম্পন আবার সেখানে সৃষ্টি হয়, মানে পরবশ কম্পনের সৃষ্টি হয়, অনুনাদের সেখানে সৃষ্টি হয়। তাহলে এই ধরনের যদি অনুনাদি বস্তু যদি আশেপাশে থাকে, তখনও শব্দের তীব্রতাটা কি হয়ে যেতে পারে? বৃদ্ধি পেতে পারে। তারপরে আসি যে টানা তারের আর কম্পনের সূত্র। আমরা সূত্রগুলো নিয়ে কথা বলবো। সূত্রগুলোর প্রতিপাদন আমাদের সম্প্রসারিত কর্মকাণ্ডে দেয়া আছে। তো সূত্রটি কিরকম একটু বলি, যে কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1/2l √t ডিভাইডেড বাই মিউ। এখানে প্রত্যেকটি জিনিসের আগে আমরা নামগুলো জানার চেষ্টা করি। এফ হচ্ছে কি? এফ হচ্ছে কম্পাঙ্ক, এই যে কম্পাঙ্ক নিয়ে আমরা কথা বলবো। এল হচ্ছে কি? এল হচ্ছে সম্পূর্ণ দৈর্ঘ্য। কার? এই টানা তারের দৈর্ঘ্য। যেই টানা তার, সেই টানা তারের দৈর্ঘ্যটা হচ্ছে কত? এল। তারপরে হচ্ছে টি। টি হচ্ছে কি? যে টানা তারকে তো তুমি টান টান করেছো কোনো একটি বলের সাহায্যে, সেই বল হচ্ছে আমাদের টান বল, সেটি হচ্ছে টি। এবং ভরের এই মিউ যে আছে এখানে, এই মিউ এর পরিচয়টি আমাদের একটু স্পষ্ট করা দরকার। মিউ কিন্তু কোনো সাধারণ ভর নয়, এটাকে বলা হবে একক দৈর্ঘ্যের ভর। এই মিউ হচ্ছে কার? একক দৈর্ঘ্যের ভর। এই মিউটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমরা যদি মিউকে যদি শুধু ভর চিন্তা করি তাহলে আমাদের কিন্তু অঙ্কগুলোতে ভুল হবে। এই মিউ হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। বলা থাকলো এরকম যে 10 সেন্টিমিটার একটি তার
সেই তারের ভর হচ্ছে কত? তারের ভর হচ্ছে মনে করো যে 10 গ্রাম। তাহলে আমি কি এখানে 10 গ্রামের ক্ষেত্রে কি 10 গ্রামই ব্যবহার করব? না, আমাকে কি করতে হবে? একক দৈর্ঘ্যের জন্য কত হয় সেটি ব্যবহার করতে হবে। এবং এটি আমরা সেন্টিমিটারে না ব্যবহার করে পরীক্ষার খাতায় আমরা এগুলাকে কি করব? এসআই এককে কনভার্ট করে নিয়ে একক দৈর্ঘ্যের ক্ষেত্রে ভরটি কত হয় সেই ভরটি হচ্ছে আমাদের কি? মিউ। ঠিক আছে? তাহলে এখন আসি যে এই তিনটি সূত্র কিভাবে আমরা এই সংজ্ঞাটি যদি বা এই সূত্রটি যদি আমরা মনে রাখতে পারি, তাহলে দেখো এই সূত্রগুলো মনে রাখতে পারবো। দেখো তো এফ এর সাথে যদি এল এর সম্পর্ক চিন্তা করি, তো এফ হচ্ছে লবের জায়গায় আছে, এল হচ্ছে হরের জায়গায় আছে, তাহলে আমরা বলতে পারি যে এফ এর সাথে এল এর যে সম্পর্কটি সেটি হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি টানের মানের পরিবর্তন না করি, এই টান পরিবর্তন না করি, এই দৈর্ঘ্যের ভরের যদি পরিবর্তন না হয়, তাহলে কম্পাঙ্ক হচ্ছে দৈর্ঘ্যের কি? ব্যস্তানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য যদি তুমি বৃদ্ধি করো তাহলে দেখা যাবে কম্পাঙ্ক কি হয়েছে? হ্রাস পেয়েছে। আবার দৈর্ঘ্যকে যদি তুমি শর্ট করে দাও তাহলে দেখবে কম্পাঙ্ক কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং টানের সাথে এফ এর যে সম্পর্ক সেটি যদি দেখি, যে এই হচ্ছে আমার টান আর এইদিকে হচ্ছে এফ, তাহলে দেখো এফ হচ্ছে লব, টিও কিন্তু লবের দিকে আছে, কিন্তু এইখানে দেখো এই টি এর উপরে একটি রুট ওভার আছে, তাহলে রুট ওভার টি। এখন তুমি সংজ্ঞাটি লিখে ফেলতে পারবে বা সূত্রের বিবৃতিটি দিয়ে ফেলতে পারবে, যদি তার দৈর্ঘ্যের পরিবর্তন না হয়, যদি একক ভরের পরিবর্তন না হয়, তাহলে এই এফ অর্থাৎ কম্পন এর যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্ক হবে মানে টানের বর্গমূলের সমানুপাতিক। টানের সমানুপাতিক নয়, টানের বর্গমূলের সমানুপাতিক, কারণ টি এর উপরে একটি রুট ওভার চিহ্ন আছে। একইভাবে যদি ভরের সূত্র তুমি লিখতে চাও তাহলে কি লিখতে পারো? যে এফ সমানুপাতিক চিহ্ন দিলে, কিন্তু দেখো যে এই ভর এই মিউ এর সাথে এফ এর সম্পর্কটি কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক হলে 1/, লিখতে হয়। এবং এই মিউ এর উপরে কি আছে একটি দেখো, যে রুট ওভারটা তো টি এর উপরও আছে, মিউ এর উপরও আছে, অতএব এইখানে আমাকে কি দিতে হবে? রুট ওভার মিউ। তাহলে এই হচ্ছে আমার তিনটি সূত্র, এবং এই তিনটি সূত্রের মধ্যে মিউটাকে একটু মনে রাখতে হবে, কারণ অঙ্ক করতে গিয়ে আমরা এই মিউটাতে ভুল করে ফেলতে পারি। মিউ হচ্ছে ভর নয়, একক দৈর্ঘ্যের ভর। আশা করি এই জায়গাটি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই সবগুলো যদি সমানুপাতিককে আমরা এক করে লিখতে চাই তাহলে কি লিখতে হবে? তাহলে লিখতে হবে এফ সমানুপাতিক 1/L রুট ওভার টি বাই মিউ। এই সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? একটি ধ্রুবক নিয়ে আসতে হবে। এই ধ্রুবকটির মান কত? এই ধ্রুবকের মান দেখো এইখানে লেখা আছে, যেহেতু আমরা মূল সুর নিয়ে যদি কথা বলি তাহলে সেই ধ্রুবকের মান হচ্ছে কত? হাফ। তাহলে এফ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? যে হাফ যদি হয় তাহলে এটাকে আমরা সমান সমান চিহ্ন দিয়ে হাফ দিয়ে গুণ করে দিলে নিচে কি হবে? 2 হবে, এবং এই সমীকরণটি তখন আমরা পাবো। এই যে দেখো উপরে কিন্তু এই সমীকরণটি আমরা লিখেছিলাম। আচ্ছা, তো আমি এটিকে সরিয়ে দিচ্ছি। দেখো একটা জিনিস এখানে বোঝার আছে, যে যদি সে মূল সুর হয় তাহলে আমরা শুধুমাত্র এই সূত্রটি ব্যবহার করতে পারবো। এফ ইকুয়াল টু কত? 1/12 রুট ওভার টি বাই মিউ। মূল সুর আসলে কি? এখন আমাদের নতুন শব্দ চলে এসেছে যে মূল সুর সম্পর্কে জানতে হবে। ধরো তুমি অনেকগুলো সুর তৈরি করলে, কিরকম? প্রত্যেকটা সুরের ধরো যে আলাদা আলাদা তোমার ফ্রিকোয়েন্সি আছে, কোনোটা 10, কোনোটা 12, হ্যাঁ, কোনোটা 15, কোনোটা 20,
হ্যাঁ, কোনোটার আবার কম্পাঙ্ক হচ্ছে কত 30। তো এই অনেকগুলো সুরের একসাথে মিলে এই প্রত্যেকটি হচ্ছে কম্পাঙ্ক, অনেকগুলো সুর একসাথে মিলে হয় আসলে স্বর। এই স্বরের মধ্যে সর্বনিম্ন কম্পাঙ্ক হচ্ছে কত 10। এই সর্বনিম্ন যে কম্পাঙ্ক সেইটিকেই বলা হচ্ছে, সেই সুরটিকেই বলা হচ্ছে কি আসলে মূল সুর। হ্যাঁ, একজন প্রশ্ন করেছে হাফ কি নির্দিষ্ট মান? হ্যাঁ, হাফ নির্দিষ্ট মান। এটি যদি মূল সুর হয় তাহলে সেই ক্ষেত্রে এই ধ্রুবকের মান হচ্ছে কত হাফ। তারপর দেখো এখানে আমরা বিভিন্ন হার্টজের কথা বলেছি, একটা বক্সে দিয়েছি, বলেছি 10 হার্টজ, 12 হার্টজ, 15 হার্টজ, 20 হার্টজ, 30 হার্টজ। সর্বনিম্ন হচ্ছে কত 10 হার্টজ। এই সর্বনিম্নটিকে বলা হচ্ছে মূল সুর। আর বাকি যতগুলো আছে, অর্থাৎ এই 10 বাদে বাকি যেগুলো আছে সেগুলোকে বলা হবে উপসুর। তাহলে আমরা কি সবগুলাকে একসাথে কি বলবো? সবগুলাকে একসাথে বলবো হচ্ছে স্বর। এবং একটি স্বর তৈরি হচ্ছে কিভাবে? অনেকগুলো সুর নিয়ে, এবং প্রত্যেকটি সুরের কম্পাঙ্ক আমরা এখানে মানগুলো লিখে দিয়েছি 10, 12, 15, 20, 30। সর্বনিম্ন যেই সুরটি সেটি কত? সর্বনিম্ন যেই সুর পেয়েছি সেটি হচ্ছে 10 হার্টজ, এবং তাকে আমরা নাম দিয়েছি কি মূল সুর। আর বাকি যতগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাকি আরো 4টা মান আছে, সেগুলোকে বলা হবে উপসুর। ঠিক আছে? আচ্ছা, এই মূল সুরকে আরেকটা নামে ডাকা হয়। এই মূল সুরকে ডাকা হয় প্রথম হারমোনিক। প্রথম হারমোনিক। তাহলে মূল সুরের আরেক নাম আমরা বলেছি কি? মূল সুরের আরেক নাম হচ্ছে কি প্রথম হারমোনিক। তাহলে দ্বিতীয় হারমোনিক কাকে বলবো? এই মূল সুরের সাথে যদি আমরা সেগুলো স্বাভাবিকের সংখ্যা এরকম 2 দিয়ে গুণ করতে পারি তাহলে হবে কি 2 দিয়ে গুণ করলে আমরা যেই মানটি পাবো, অর্থাৎ যেই কম্পাঙ্কটি পাবো তাকে বলা হবে দ্বিতীয় বা সেকেন্ড হারমোনিক। ঠিক আছে? যদি আমরা এখানে 3 দিয়ে গুণ করতাম, 3 দিয়ে গুণ করলে আমরা যেই কম্পাঙ্কটি পাবো তার নাম হচ্ছে থার্ড হারমোনিক। আচ্ছা, আমি যে উদাহরণটি দিয়েছি সেখানে 10, 12, 15, 20, 30 এই যে মানগুলো দেয়া আছে এর মধ্যে প্রথম হারমোনিক হচ্ছে কোনটি? প্রথম হারমোনিক হচ্ছে সর্বনিম্ন যেটি, সেটিকে আমরা ধরো যে নাম দিয়েছি প্রথম হারমোনিক। প্রথম হারমোনিক কত? সেটি হচ্ছে 10 হার্টজ। তাহলে দ্বিতীয় হারমোনিক কত হবে? দ্বিতীয় হারমোনিক হওয়ার শর্ত হচ্ছে কি 2 গুণ হইতে হবে। তাহলে 10 এর দ্বিগুণ কত? 10 এর দ্বিগুণ হচ্ছে 20। তাহলে 20 কে আমরা কি বলবো? 20 কে বলবো আমরা দ্বিতীয় হারমোনিক। ঠিক আছে? আচ্ছা, এই 10 এর 3 গুণ দেখো কত আছে? সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা তৃতীয় হারমোনিক। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি, তো যে সকল উপসুর মূল সুরের দ্বিগুণ তাকে বলছি আমরা দ্বিতীয় হারমোনিক, 3 গুণ হলে তৃতীয় হারমোনিক। তাহলে এই যে হারমোনিকগুলো আছে 20 এবং 30, এই দুইটি কিন্তু হচ্ছে মূল সুরের 20 এবং 30 হচ্ছে হারমোনিক, 12 এবং 15 কিন্তু হারমোনিক নয়। তাহলে আমরা বলতে পারি যে সবগুলো উপসুর আসলে হারমোনিক হয়নি। কিন্তু এটি আবার নিশ্চিত যে হারমোনিক যারা হয়েছিল 20 এবং 30 তারা কিন্তু উপসুরের মধ্যেই ছিল। অতএব আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি যে সবগুলো হারমোনিক বা সমমেল, হারমোনিক ইংরেজি শব্দ, তার বাংলা হচ্ছে সমমেল, সবগুলো হারমোনিকই কি উপসুর, কিন্তু সবগুলো উপসুর আসলে কি নয়? হারমোনিক নয়। এইখানে একটু আসি, এর মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসটি শেষ করব। আমরা সবাই এই শব্দগুলোর সাথে পরিচিত,
সা রে গা মা পা ধা নি সা। এই সবগুলো হচ্ছে আসলে আমার সুর। সবগুলোকে আমরা কি বলি? সবগুলো হচ্ছে সুর। এই দেখো প্রথমে যেটি আছে সেটিকে আমরা কি বলবো? সর্বনিম্ন। দেখো 256, প্রত্যেকটার হার যেখানে দেয়া আছে 256 যে হচ্ছে সে হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন ছোট, এই কারণে একে বলবো আমরা কি? মূল সুর। তো সবগুলাই সুর, সুরের মধ্যে যেটা কি সবচাইতে ছোট তার নাম দিয়েছি কি আমরা? মূল সুর। এবং বাকিগুলো দেখো যে মূল সুরের চেয়ে কি একটু একটু বড়, ক্রমান্বয়ে বাড়ছে। এবং বাকি সবগুলোকেই বলবো আমরা কি? উপসুর। ঠিক আছে, উপসুর। এখন এই উপসুরগুলোর মধ্যে দেখো লাস্টের যে সা, সেটা হচ্ছে কত? 512 হার্জ। 256 কি হয়েছে? দ্বিগুণ। তাহলে দ্বিগুণ যদি হয় তাহলে তাকে বলবো আমরা কি? সেকেন্ড হারমোনিক। সেকেন্ড হারমোনিক। ঠিক আছে, তাহলে এই সেকেন্ড হারমোনিকের আরেকটি বিশেষ নাম আছে, সেটিকে বলা হয় অষ্টক। এই সেকেন্ড হারমোনিকের আরেকটি নাম আছে, বা মূল সুরের দ্বিগুণ যদি হয় তাহলে তাকে বলা হয় কি? অষ্টক। এই শব্দটা এমসিকিউর জন্য হ্যাঁ, ঠিক আছে, এইটা আমাদের কাজে লাগবে। তাহলে এইখান থেকেও দেখো যে আমার অনেকগুলো উপসুর ছিল, উপসুরের মধ্যে একটা মাত্র কি হয়েছে? হারমোনিক। তাহলে যে হারমোনিক সে আবার উপসুরও। কিন্তু রে গা মা পা ধা নি এরা উপসুর, কিন্তু এরা কিন্তু কি হয়নি? হারমোনিক হয়নি। অতএব আমরা এখান থেকে আরো একটি সিদ্ধান্তে, মানে আগে যে সিদ্ধান্তটি পৌঁছেছিলাম সেটি আবার প্রমাণ হয়ে গেল যে সকল হারমোনিকে কি উপসুর, কিন্তু সকল উপসুর কি হয়নি? হারমোনিক হয়নি। তো এই ছিল আমাদের আজকের টোটাল আলোচনায়। আমরা কি কি বিষয় নিয়ে কথা বলেছি? আমরা প্রথমে কথা বলেছি তীব্রতা নিয়ে, তীব্রতার একক বলেছি, তীব্রতার একটি ছবি দেখেছি। তীব্রতার একক হয়েছে ওয়াট পার মিটার স্কয়ার। তারপর আমরা দেখেছি যে তীব্রতার মধ্যে একটি বিশেষ ধরনের তীব্রতা আছে, তাকে বলবো আমরা প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতা হওয়ার জন্য শর্ত হচ্ছে দুটি। এক কি? এক হচ্ছে তার কম্পাঙ্ক হতে হবে, সেটি হচ্ছে 1000 হার্জ, এবং তার তীব্রতার মান হতে হবে তখন 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। এই দুটি শর্ত যদি ফুলফিল করে তখন সেই তীব্রতাকে বলবো আমরা প্রমাণ তীব্রতা। এবং প্রমাণ তীব্রতার পরে আমরা দেখেছি হচ্ছে তীব্র প্রমাণ ক্ষমতা কাকে বলে। সেখানেও প্রমাণ ক্ষমতা হওয়ার জন্য শর্ত হচ্ছে যে ক্ষমতার মান হতে হবে 10⁻12 ওয়াট, ঠিক আছে, কিন্তু কম্পাঙ্কটিকেও কত হতে হবে? 1000 হার্জ। তারপরে আমরা দেখেছি হচ্ছে শব্দ উচ্চতা। শব্দ উচ্চতা ইংরেজি শব্দটা হচ্ছে লাউডনেস, তখনই আমরা বুঝে যাচ্ছি যে কত জোরে শব্দটা হচ্ছে। এবং এই শব্দের তীব্রতা এক একজনের কাছে এক এক রকম। ঠিক আছে, তো তার পরবর্তীতে আমরা কি দেখেছি? তার পরবর্তীতে আমরা দেখেছি যে তীব্রতা লেভেল, এবং সেই তীব্রতা লেভেল হচ্ছে কার কার মধ্যে সম্পর্ক? যে কোনো শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতার মধ্যে একটি একটি সম্পর্ক। সেখানে আমরা দেখেছি যে তীব্রতা লেভেলকে প্রকাশ করা হয় বি দিয়ে, মানে বিটা দিয়ে। বিটা ইকুয়াল টু হচ্ছে 10 লগ আই ডিভাইডেড বাই আই নট, একক হচ্ছে ডেসিবেল। 10 কেন যুক্ত হয় সেটা বলেছি, যদি ডেসিবেল এককে লিখি তাহলে সামনে 10 লিখতে হবে, আর যদি বেল এককে লিখি তখন কিন্তু আমাদের সামনে ওই 10 এর প্রয়োজন হচ্ছে না। পরবর্তীতে আমরা আর কি দেখেছি? আমরা দেখেছি যে টানা তারের যে সূত্রগুলো, সেই সূত্রগুলোর দিকে আমরা গিয়েছি। তো টানা তারের সূত্রগুলোর একটা সূত্র আমাদের যদি, মানে সমীকরণটা যদি মনে থাকে তাহলে বিবৃতিগুলো আমরা সহজেই লিখতে পারবো। তো সেটা হচ্ছে F = 1/12 T ডিভাইডেড বাই মিউ। তো টি মানে হচ্ছে টেনশন বা টান, আর মিউ মানে হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। এই শব্দটার উপর আমরা অনেক জোর দিয়েছি। আমরা বলেছি কি যে এটিকে শব্দের যে তীব্রতাটি সেটি হচ্ছে, কি বলছিলাম, টানা তারের ক্ষেত্রে এই মিউ,
মিউ হচ্ছে একক দৈর্ঘ্যের হিসাব করে তার যেই মানটা হয় সেই মানটা লিখতে হবে, শুধু ভর লিখলে হবে না। আর এল মানে ছিল হচ্ছে টানা তারটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত হয় সেই দৈর্ঘ্যটি। এবং এখানে আমরা একটি ধ্রুবক দেখেছিলাম যে সমানুপাতিক ধ্রুবক, তার মান হয়েছিল কত, তার মান হয়েছিল হচ্ছে হাফ। তো যদি সেটি মূল সুর হয় তাহলে সেটি হচ্ছে কি হাফ। আর যদি আমি আবার একটু রিপিট করি, দেখো একটু একটু রিপিট করি, বিষয়টা জানা দরকার। দেখো আমরা যেই সমীকরণটি লিখছিলাম সেটি ছিল এরকম যে এফ ইকুয়াল টু 1/2 12 রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। হ্যাঁ, তো এইটি হচ্ছে কখন, যখন সে মূল সুর হবে। কিন্তু যদি বলে প্রথম হারমোনিক বা অষ্টক, তখন বা এরকম যদি বলে তখন কি হবে, প্রথম হারমোনিক বা প্রথম সমমেলের জন্য আমরা দেখেছি যে কি হয়, কম্পাঙ্ক কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয়ে যায় তখন আমরা 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে নতুন যে কম্পাঙ্কটি পাবো সেই এফ এর সমীকরণ 2 দিয়ে গুণ করলে কত দাঁড়াবে, যে 2f হয়ে যাবে। আর এফ এর মানটি যদি এখানে আমরা বসিয়ে দিই তখন দেখো 1/12 না থেকে 1 কি থাকবে, এল। ঠিক আছে, তখন কিন্তু টি ডিভাইডেড বাই এই যে মিউ। বিগত বছরের একটি প্রশ্নে কিন্তু এরকম এই যে প্রথম যেই সমমেল, সরি দ্বিতীয় হারমোনিক, এই কথাটি উল্লেখ ছিল যে দ্বিতীয় হারমোনিক হলে কি হবে, 2 দিয়ে গুণ করতে হবে। বা প্রশ্নে যদি বলে অষ্টক তাহলে কি করতে হবে, কম্পাঙ্ককে আমাদের 2 দিয়ে গুণ করে দিতে হবে। তো তখন আমরা কিন্তু 1/12 লিখবো না, তখন আমাদের সেটা 12টা কি হয়ে যাবে, এল, কারণ 2 দিয়ে গুণ করলাম তো নিচে 2 ছিল, 2 কাটা চলে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের টোটাল আলোচনা। তো এর মধ্যে থেকে তোমরা বইটা আবার ভালো করে পড়বে, আমরা নেক্সটে অন্য একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তো এর মধ্যে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে ঘরে থেকো।